বলেছিল ভোটের আগে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকজন এসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবে। বারবার করে এই কথা বলেছিল, কোনো বাদ বিচার নয়, কোনো কিছু নয়। যে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকেরটা ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার হবে। আজকে এসে গোটা বাংলা জুড়ে ১ কোটির ওপর মহিলার, তাদের আজকে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ১২ পাতা ১৩ পাতার ফর্ম ফিল করা হয়েছে। যারা ফর্ম ফিল করেছেন একাধিক মহিলাকে এমনকি এই জিনিস হচ্ছে, তারপর অন্নপূর্ণা ভান্ডার টাকা তো তারা পেলেনই না, সেই টাকা তো বন্ধ হয়ে গেল। এরপরে তারা যখন রেশন কার্ড নিয়ে পরের মাসে রেশন তুলতে যাচ্ছে, ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম থেকে ডেটা নিয়ে ডকুমেন্ট নিয়ে দেখে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে শুনছে, রেশন দোকান বলে দিচ্ছে আপনার কার্ড কালো হয়ে গেছে, আপনার নামের পাশে আপনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কেন না, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে জায়গা ছিল যে বাড়িতে কোনো 2 চাকার বাইক আছে কিনা, স্কুটার আছে কিনা, তার হয়তো কোনো ছেলের কি তার বরের হয়তো একটা 2 চাকার একটা বাইক আছে, তার ছেলে হয়তো এখন সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে কি অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারির কাজ করে, বাড়িতে 2 চাকার বাইক আছে, সেই মহিলা সেটা লিখেছে। তো বাড়িতে 2 চাকার বাইক আছে মানে তোমার রেশন থেকে এখন নাম কাটা। বাড়িতে ফ্রিজ আছে কিনা ফর্মে জানতে চেয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখেছে আমার বাড়িতে ফ্রিজ আছে। তো বাড়িতে ফ্রিজ আছে মানে তার অন্নপূর্ণা ভান্ডার তো সে পাবেই না, এমনকি রেশনে বিপিএল তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিস ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত এলাকায় সার্কুলার করলো 233 টাকা করে বাড়ির ট্যাক্স, ওটাকে নাকি 1200 টাকা করে দেওয়া হবে যে কোনো দিন। বিক্ষোভ হলো, শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমি অর্ডার দিয়েছি পঞ্চায়েত দপ্তরকে ওই সার্কুলার আপাতত ফেরত দিতে হবে। আপাতত ফেরত দেওয়া মানে কাজ বাদে কাল আবার চালু করবে। এটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে। সরকারি চাকরি, আমাদের রাজ্যে সরকারি চাকরি 15 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। যারা চাকরি প্রার্থী বারবার করে মিটিং করেছে, মিছিল করেছে, শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ে সেই মিছিলে নিজে গিয়ে উপস্থিত হয়েছে। তাদের অনশনে, তাদের ধর্নায় নিজে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে। আর সেই ছেলে মেয়েগুলো যখন এই সরকার আসার পরে 3-3.5 মাস অপেক্ষা করলো, কথা ছিল যে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সমস্ত শূন্যপদকে ভরার নোটিফিকেশন জারি করব, রিক্রুটমেন্ট শুরু করব। 3.5 মাস কেটে যাওয়ার পরেও যখন সেই দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে না, সামান্য একটা মিছিল করতে গেছিল ছেলে মেয়েরা, এই শুভেন্দু অধিকারী কদিন আগে পর্যন্ত যাদের ধর্নায় গিয়ে উপস্থিত হয়েছে, নিজে যে মিটিংয়ে যে মিছিলে গিয়ে হেঁটেছে, সেই মিছিলে পুলিশ পাঠিয়ে ছেলেগুলোকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে চলে গেল। কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে ববি হাকিম, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই পার্থ ভৌমিক, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই ঋতব্রত ব্যানার্জি ধর্ষণের কেসে। তার বদলে কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই কাকলি ঘোষ দস্তিদাররা। তার বদলে তারা মুখ্যমন্ত্রীর কাছে, তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল। আর চাকরি প্রার্থী ছেলে মেয়েরা যারা একটা সময় শুভেন্দু অধিকারীকে মাথায় তুলেছিল, ভেবেছিল যে এই লোকটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সমস্যা সমাধান করবে, সেই ছেলে মেয়েগুলো আজকে প্রিজন ভ্যানে করে জেলে পৌঁছে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনিও আমাদের শত্রু নন, তিনিও যে এগুলো হবে বলে ভোট দিয়েছিলেন তা নয়। এরকম বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা স্বপ্নেও কল্পনা করেননি যে বিজেপি জিতে 3 মাসের মধ্যেই খেলা দেখাবে। সেই মানুষের কাছেও আমরা আবেদন করছি, আপনাকেও আমরা আমাদের পাশে চাই। যদি আপনি মনে করেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই। এরকম অনেক মানুষ এই সমস্ত এলাকায় তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলের এমনকি হয়তো মিটিং মিছিলে গেছিলেন। তারা গেছিলেন কারণ তারা যেতে বাধ্য হয়েছিলেন। সবাই যে খুব ভালোবেসে গেছিলেন এমন নয়, অনেককে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকের কাছে ব্যাপারটা এরকম ছিল, যদি মিছিলে না যাই ওদের তাহলে আমার জব কার্ড বাতিল হয়ে যাবে। কেউ হয়তো 100 দিনের কাজ করছে মিউনিসিপ্যালিটিতে, তার কাজ থাকবে না। কোনো মহিলা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কারোর মেয়ে হয়তো কন্যাশ্রী পাবে, সেই নাম বাদ চলে যাবে। ন্যায্য হোক অন্যায্য হোক নানা রকম ভয়ভীতির পরিবেশ ছিল। আমি মিটিংয়ে না গেলে, আমি মিছিলে না গেলে সরকারি সুবিধা থেকে আমার নাম বাদ চলে যাবে, এই হবে সেই হবে, আমার আবাসের টাকা আসবে না বাড়ি তৈরির, এই হয়তো স্টেশনের ধারে একটা দোকান করেছে, আমার দোকান তুলে দেওয়া হবে, রাস্তার ধারে হয়তো সন্ধ্যাবেলা একটা গাড়ি লাগিয়ে রোল চাউমিন বিক্রি করি, আমার সেই গাড়ি নিয়ে বসতে দেওয়া হবে না। এরকম অনেক ভয়ে ভীতিতে যেতে হয়েছিল অনেককে। অনেক মানুষ হয়তো এই কারণে মিটিং মিছিলে গেছিলেন কারণ চোখের সামনে তৃণমূল ছাড়া এই সমস্ত এলাকায় আর কোনো পার্টি দেখতে পাচ্ছিলেন না সেই সময়।
আমাদের পার্টি হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল তাদেরকে কাজ করতে দেয়নি এই সমস্ত এলাকায়, যার ফলে চোখের সামনে খালি তৃণমূল পার্টিটাই ছিল। হয় তৃণমূল করতে হবে, নাহলে বিজেপি জিতবে। অনেকে সেই জায়গা থেকে তৃণমূল করেছেন সেই সময়, তারা সবাই আজকে দেখতে পাচ্ছেন তৃণমূলের চেহারা। আমাদের পরিষ্কার কথা, তৃণমূলের চোরগুলো বিজেপিতে আশ্রয় নিয়েছে। তৃণমূলের হয়ে যারা চুরি করেছে, যারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, যারা লোককে হুমকি দিয়েছে, চোখ রাঙিয়েছে, দাদাগিরি করেছে, আজকে তারাও আমাদের পেছন পেছন ঘুরছে। সেই সমস্ত লোকের জন্য আমাদের পার্টি অফিসের দরজা বন্ধ ছিল, আছে এবং থাকবে। যারা তৃণমূলের হয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের জন্য সিপিএমের পার্টি অফিসের দরজা আগামী 100 বছরে খুলবে না। কিন্তু তার বাইরে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক, যারা চুরি করেনি, যারা ডাকাতি করেনি, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, যারা তৃণমূলের নাম ভাঙিয়ে এলাকায় রংবাজি করেনি, খালি সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূলের হয়তো মিটিং মিছিল করেছে, দেওয়াল লিখেছে, তৃণমূলের সবাই গেছে, তৃণমূলকে ভোট দিয়েছে, তার ওপর সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই যাদের ওপর, সেই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, যদি আপনারা মনে করেন আজকের পশ্চিমবাংলায়, আজকের ভারতে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার, সেই লড়াই আমরা বামপন্থীরা লড়ছি, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদেরকে পাশে পেলে বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই আরও জোরালো হবে। এই লড়াই আমরা লড়বো এবং এই লড়াই আমরা জিতবো। আমার কথা আমি আপনাদের কাছে এই বলে শেষ করছি, আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে বিহারের বিধানসভার ভোট হয়েছিল, বিজেপি জিতেছিল। তখন মোদি আমাদের রাজ্যে ভোটটা হওয়ার পরেই, যেদিন ভোটটা হলো সেই দিনই ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা দেখি দিল্লির বিজেপি অফিস থেকে মোদি ভাষণ দিচ্ছেন বিহারে বিজেপির জয় নিয়ে। সেখানে যত না বিহারকে নিয়ে বলছেন, তার থেকে বেশি আমাদের বাংলাকে নিয়ে বলছেন, যে বিহার জিতেছি, এরপর আমরা বাংলা জিতব। সেটা বোঝাতে গিয়ে বলছেন যে মা গঙ্গা বিহার সে হোকে বঙ্গাল মে বহতি হ্যায়। মা গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে আসে, সুতরাং বিহারে যা হচ্ছে সেই ঝড়, সেই হাওয়া মা গঙ্গার সাথে এবার বাংলাতেও আসবে। মোদি ঠিকই বলেছিলেন, বিহারে বিজেপি জিতেছিল, তারপরে মা গঙ্গা বাংলাতে এলেন, বাংলাতেও বিজেপি জিতে গেল। এবার বিহারে বাকিপুরে ভোট হয়েছে, বিজেপি গোহারা হেরেছে। বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নীতিন নবীন তার নিজের বাড়ির বুথে বিজেপি গোহারা হেরেছে। এবার মোদিজিকে জিজ্ঞেস করছি, মোদি, মা গঙ্গা এখন কোথা থেকে কোথায় বইবে এরপর? যখন বাকিপুরে জিতেছিলেন আপনারা, তখন মা গঙ্গা বিহার থেকে বাংলায় এসেছিল। এবার বাকিপুরে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টের বাড়ির বুথে গোহারা হয়েছেন, এবার মা গঙ্গা কোথায় যাবে? এবারও মা গঙ্গা বাংলায় বয়ে আসবে তো? মা গঙ্গা বাংলায় বয়ে আসছে, এবং খালি বাংলা বলে নয়, আসমুদ্র হিমাচল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির শেষে শুরু হয়ে গেছে। বিজেপি খালি বাকিপুরে হেরেছে তাই নয়, মধ্যপ্রদেশ যেটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাই ইলেকশনে হেরেছে। গুজরাট যেটা মোদির নিজের রাজ্য, সেখানে জিতেছে বাই ইলেকশনে, কিন্তু গতবারের থেকে 9% কম ভোট পেয়েছে। ওদের সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। গোটা দেশ জুড়ে ওরা ভেবেছিল উপেক্ষা করে, লাঠি দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ওরা ওদের মন্ত্রীকে রক্ষা করতে পারবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। বিজেপির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন লেখা শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। এরপরে ইথানল থেকে শুরু করে আরও বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, একজোট হচ্ছে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যে আজ থেকে 3 মাস আগে যে মহিলারা বিভিন্ন এলাকায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা এখন হাতে ঝেঁটা রেডি করছেন, আর 1 মাসের মধ্যে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকে, তাহলে ওই ভোটগুলোকে আবার ফেরত নেবেন বলে। এলাকায় এলাকায় যে দোকান ভেঙেছে, বাজার ভেঙেছে, গরিব মানুষের ঘর ভেঙেছে, এই মানুষগুলো কিন্তু বিজেপি ঠিক করেছে এদেরকে বাঁচতে দেবে না। আর আমরা কমিউনিস্ট পার্টি, আমরা বলছি আমরা কিন্তু এই মানুষগুলোকে মরতে দেবো না, এই মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এবং এই মানুষগুলো গতবার যে ভোটটা দিয়েছেন এটাই শেষ ভোট নয়, এরা কিন্তু আবার পরের বার ভোট দেবেন। 1 মাঘে শীত পালায় না। মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেননি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না। এই পশ্চিমবাংলায়, গোটা ভারত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাতে খালি ওরা রাজনৈতিক ক্ষেত্রে এগুলো করছে তাই নয়, বিরাট ঘটা করে। আমরা মানে কি খালি সিপিএম যারা করি তা নয়, যারা সিপিএমের সমর্থক, যারা কংগ্রেসের সমর্থক, যারা তৃণমূলের সমর্থক, যারা বিজেপির সমর্থক, আমরা কেউই এগুলো দেখতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু রাজনীতি হলো, যা হলো তার পরিণাম, ওনারা জিতেছেন, আমরা ভোটে হেরে গেছি, সেই রায় আমরা সবাই মেনে নিয়েছি মাথা পেতে, সেখানে বলার কিছু নেই। তারপরে 3 মাস, 3.5 মাস কেটে গেছে। আজকে যখন এখানে ঝন্টুদা বলছিল, আমি
তার আগে শুনেছিলাম আজকে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা পানিহাটিতে, ওখানে অভয়ার স্মরণে কি ওনার একটি সভা হচ্ছে, ওখানে শুভেন্দু অধিকারী বলবেন। যখন ঝন্টুদা বলছিল, আমি এখানে মোবাইলে দেখছি, খবর দেখাচ্ছে টিভিতে, যে আজকে যখন অভয়ার মা মঞ্চে দাঁড়িয়ে মেয়ের কথা বলছিলেন, ওনার মুখে ওনার যন্ত্রণার কথা শুনে শুভেন্দু অধিকারী নাকি মঞ্চে কেঁদে ফেলেছেন। কত বড় কথা, কত বড় প্রাপ্তি এটার আমাদের, তাই না? এটাই তো কথা ছিল, এটাই তো কথা ছিল। কথা তো এটা ছিল না যে আমরা সরকারে আসলে তদন্ত করে আপনার মেয়ের খুনিদের বিচার পাইয়ে দেব, তা তো কথা ছিল না। কথা ছিল যে আমরা সরকারে আসলে 1 মাসে বিচার পাইয়ে দেব বলে সরকারে আসবো, তারপর 3-3.5 মাস বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙতে আর দোকান ভাঙতে কাটিয়ে দেবো, আর 3-3.5 মাস পরে যখন তদন্ত 1 ইঞ্চিও এগোবে না, বিচার 1 ইঞ্চিও এগোবে না, তখন আপনার মেয়ের মৃত্যুদিনের দিন আপনার বাড়ির সামনে যাব, আপনি মঞ্চে আপনার মেয়ের কথা বলবেন, আমি মঞ্চে বসে বসে কাঁদবো। এই করতে ওরা মুখ্যমন্ত্রী হয়েছে, এই করতে ওরা সরকারে এসছে। শুভেন্দু অধিকারী কান্না ধুয়ে জল খাবো আমরা, কান্না ধুয়ে জল খাবো আমরা? এ কেমন রাজনৈতিক কান্না? কথা ছিল, আরে কাঁদবে তো যে মা, যে বাবা সন্তানকে হারিয়েছে, তারা কাঁদছে, তার একটা মাথা মুন্ডু আছে, তার একটা মানে আছে। আপনি মুখ্যমন্ত্রী, যদি আপনার কষ্ট হয়ে থাকে, আপনার চোখে জল এসে থাকে, ভালো কথা, আপনার সেই আবেগকে ছোট করছি না, কিন্তু আপনাকে ওই মঞ্চে বসে রুমাল দিয়ে চোখ মোছার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছে নাকি? আপনি তদন্ত করে সঠিক দোষীদেরকে চিহ্নিত করবেন, যাদেরকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করেছিল তাদেরকে আপনি ধরবেন, তা করার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে ওনাকে আর দোষ দিই কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ওরা ক্ষমতায় আসার আগে কাদেরকে ধরবে বলেছিল, কি করবে বলেছিল, আপনারা তাও শুনেছেন। আর ক্ষমতায় আসার পরে যাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদেরকে কিভাবে ফুলমালা পরিয়ে ভালো তৃণমূল করে দেওয়া হচ্ছে, তাও আপনারা দেখছেন।